2022-এ প্রদীপ সরকার একজন বিশেষ অফিসার কৈলাসহরে এসডিএম হিসাবে উনি যোগ দিচ্ছেন। উনি 2025-এর 9 জুলাই উনি ট্রান্সফার হয়েছে। এই কয়েক বছরে এই যে মন্ত্রী সাহেবের সত্য সাহেব থেকে প্রায় 20 কোটি টাকা ঘোটালা হয়েছে, বুঝেছে 9 এবং এটার মধ্যে এসডিএম অফিস আছে, পৌরসভার অফিস আছে এবং ডিস্ট্রিক্ট জেল আছে, সমস্ত এখানে রেকর্ড আছে। মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারি দেওয়া হয়েছে, সেক্রেটারি রেভিনিউ সবাইকে ওটা কমপ্লেন দেওয়া হয়েছে পাবলিকের, কৈলাসহরের পাবলিকের তরফ। এখন এটা নিয়েও চলছে, আশা করি সরকার এটা তদন্ত করে করবে এবং আপনাদের পত্রিকা তো ধারাবাহিকভাবে রেখেছে, ধারাবাহিকভাবে প্রায় 10টা সংখ্যায় আমি দেখেছি, এগুলো সব এখানে আছে। এই একটা বড় কেসও না, একটা এত করাপশন করেছে 20 কোটি টাকা, সমস্ত তথ্য আছে, ইনকোয়ারি হলেই ধরা। আমরা ভারতবর্ষ আমাদের সংবিধানে ফলো করে আমাদের দেশ চলে সব কিছু। এখানে রাজ্যে গত 18 বিধানসভা নির্বাচনেও বিজেপির একজন ক্যান্ডিডেট টিঙ্কুরা প্রথমতলার পক্ষে বিধানসভায় বিজেপির ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল, সেখানে ও দেখেছি তার এফিডেভিটের মধ্যে উনি অসত্য তথ্য দিয়েছে। তারপরে 2023 বায়ান্নর চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে যে এফিডেভিটে উনি বলেছেন ওরা অসত্য। ওনার নিয়ম আছে যে কোনো যদি মামলা মোকদ্দমা থাকে কোনো ব্যক্তির বিরুদ্ধে, এটা এফিডেভিটে বর্ণনা করতে হয়। এরপরে কোনো ক্রিমিনাল কেস থাকে এটাও করতে হয়। কিন্তু দেখা যায় ওই টিঙ্কুরায় বর্তমান মিনিস্টার উনি দুটোটাই উনি মেনশন করেন, যার জন্য চন্দ্রশেখর সিনহা কৈলাসহর পুলিশ স্টেশনে একটা মামলা দায়ের করেছে। এসপিকে দেওয়া হয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্টে এবং অনেক কাগজপত্র তারা ছেড়ে নিয়েছে, কাগজপত্র জমা দেওয়া হয়েছে, কিন্তু কেসটা এখনো রেজিস্ট্রি হয়নি। এই বিষয়ে যিনি মুখ্য ভূমিকা নিয়েছেন আইনজ্ঞ নরসিংহ দাস, উনি এই কেসটা পরিচালনা করছেন। আজকের এই প্রেস মিটে উনি এই বিষয়ে পাঠাবেন এবং আপনার মন্ত্রিত্ব আছেন। আপনার এখান থেকে কী বক্তব্য থাকবে? আমার বক্তব্য হল যেই যারাই সংবিধানের নির্দেশিকা লঙ্ঘন করে তারা উনি নির্দেশিকা লঙ্ঘন করেছেন এবং এরকম ঘটনা তো অনেক হয়েছে। আর আমি বললাম না, মণিপুরে কংগ্রেসের এমএলএ হিসেবে আমেরিকা চলে গেছে এবং ইলেকশন কমিশনকেও সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল কয়েকজন, এটা রেকর্ড আছে, ইলেকশন কমিশনের চিঠিও আছে। সুতরাং আমরা সব কিছু ঠিকঠাক করে আমরা আইনের পথে আমরা যাব। এখন কি মানে হাইকোর্টে করবেন? না, হাইকোর্টে যেতে হয় এমন না, আমরা ডিস্ট্রিক্ট কোর্টে যাবো, ক্রিমিনাল কেস হবে। এরপরে যদি দেখা যায় হাইকোর্ট পর্যন্ত কেসটা রেজিস্ট্রি মানে আপনাদের অভিযোগ কি বেসিক্যালি কৈলাসহর থানাতে মানে অভিযোগই করলেও মানে তারা এফআইআর নেয়নি নাকি? না, অভিযোগ নিয়েছে এবং
থানা থেকে আমার কাগজপত্র চাইছে, কিন্তু রেজিস্ট্রি হচ্ছে না। এটা কত বছর ধরে? বেশি না, এই কয়েক মাস আগে। কিন্তু বিধায়ক এত বছর ধরে এতগুলো জিনিস লুকিয়ে রেখেছে, এবং তদন্ত বেরিয়ে এসেছে, এখন পর্যন্ত কোনো প্রশাসন বা সরকার পক্ষ থেকে এরকম কিছু আমাদের দৃষ্টি দেখা যাবে, কি বলবেন? এটা দেখা যাক সরকারে কি করে, এটা আইনের ব্যাপার। আইনের পথে চলবে, সরকার কি করে। সরকারের স্বচ্ছতার এই জন্য তার উপরে বিধ ব্যবস্থা নিতে হবে। সংস্কারও দেখবে। তো বিধানসভা গেছে, সেটা আপনারা সেখানে কেন করলেন না? বিধানসভা তুলি নাই, কারণ এখন প্রসেস চলছে আইনের, সেই জন্য বিধানসভা তুলি নাই। বা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আপনি কোনো চিঠি দিয়েছেন? আমি তো দিই নাই, ওটা তো যে মামলা করেছে আইন মতো চলছে, মুখ্যমন্ত্রীর কাছে দিই। মুখ্যমন্ত্রীর কাছে এখন দেওয়ার প্রয়োজন। বিচারাধীন এটাও মেনশন করতে হয়। মার্ডার কেস হোক, চুরির কেস হোক, যে কোনো কেস, মারামারি কেস হোক, কিন্তু ওইটাতে উনি মেনশন করে নেন, অথচ ওনার বিরুদ্ধে এফআইআর আছে। এবং এরকম ঘটনা মণিপুরেও কংগ্রেসের একজন এমএলএ এরকম করেছিল, ফলস এফিডেভিট করার ফলে ওনার এমএলএ গিয়েছে। উত্তরপ্রদেশেও এরকম একজন হয়েছে। এরকম ভুরি ভুরি ঘটনা ভারতবর্ষে আছে, যারা অ্যাভয়েড করলে করলো, না যে আইনের দ্বারস্থ হয় তার এমএলএ গিরি থাকবে না। এখন কি আপনারা মানে হাইকোর্টে মামলা করবেন না সুপ্রিম কোর্টে? আবার এটা আইন অনুসারে সম্মানিত বিধায়ক ছিলেন, সংক্ষিপ্তভাবে একজন বিধায়ক, ত্রিপুরা চণ্ডীপুর কেন্দ্রের বিধায়কের অসত্য অর্থাৎ সত্য গোপন রেখে মিথ্যা এফিডেভিট দাখিল করেছেন 2018 সালে কদমতলা ভিত্তিতে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে। আবারও 2023 সালে 52 চণ্ডীপুর কেন্দ্রে একইভাবে মিথ্যা তথ্য উনি দিয়েছেন। তার প্রেক্ষাপটে এই প্রেস কনফারেন্স। চন্দ্রশেখর সিনহা একজন সমাজকর্মী, কৈলাসহরে। উনি অফিসার ইনচার্জ কৈলাসহর পুলিশ স্টেশনের কাছে 9/12/2025 ইংরেজিতে একটা এফআইআর করেছেন এগেইনস্ট শ্রী টিঙ্কু রায়, son of late মনোরঞ্জন রায়, resident of জেল রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। এখন উনি একজন বিধায়ক চণ্ডীপুর, 52 চণ্ডীপুর ত্রিপুরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে, এবং মন্ত্রীও। ওনার অভিযোগে সাবস্টেন্সটা হলো যে উনি যখন 2023 সালে 52 চণ্ডীপুর ত্রিপুরা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচনে নমিনেশন পত্র দাখিল করেছেন ফর্ম 26A তে, নমিনেশনের সঙ্গে একটা হলফনামা দিতে হয়, যে হলফনামাতে শিক্ষাগত যোগ্যতা, মামলা পেন্ডিং আছে কিনা, সম্পত্তির পরিমাণ, বিভিন্ন ইস্যু এখানে এফিডেভিট আছে 2023 সালে। সেটাতে মুখ্য দুটা জিনিস উনি মিথ্যা বলেছেন। প্রথমটা হলো যে উনি মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র থেকে ক্লাস 12 পাস করেছেন, এই কোয়ালিফিকেশন নিয়েছেন। কিন্তু বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গোয়ালিয়র মধ্য ভারত বলে এমন কোনো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেই, সেটা সিবিআই তদন্তে প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, উনি ওই এফিডেভিটে 2023 সালে যে এফিডেভিটটা করেছেন নমিনেশনের সঙ্গে, তাতে বলেছেন যে ওনার বিরুদ্ধে কোনো ধরনের
ক্রিমিনাল অর্থাৎ ফৌজদারি মামলা পেন্ডিং নেই, কিন্তু দেখা যায় যে ওনার বিরুদ্ধে একটা আগরতলা, ওয়েস্ট আগরতলা পিএস এতে একটা কেস পেন্ডিং ছিল, ওটা উনি উল্লেখ করেননি, ওটা সাপ্রেস করেছেন, যেটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 154 of 2021 under section 148, 149, 427, 380, 436, 326 IPC। এই কেসটা উনি আছে বলে, পেন্ডিং আছে বলে উনি প্রকাশ করবেন। এই বিষয় নিয়ে যে মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত থেকে উনি যে ক্লাস 12-এর ডিগ্রি নিয়েছেন বলে উনি যে দাবি করেছেন এফিডেভিটে এবং এফিডেভিট শেয়ার করেছেন, এই বিষয় নিয়ে আসাম চন্দ্রশেখরের যে এফআইআর 9/12/25 দিয়েছিলেন, তার কয়েকদিন পর অফিসার ইনচার্জ কৈলাসহর পুলিশ স্টেশন চন্দ্রশেখর সিনহার থেকে ইন সাপোর্ট অফ দিস এলিগেশন 38টি ডকুমেন্ট দিয়েছেন। তাতে এফিডেভিট ইন ফর্ম 26 যেটা নমিনেশন পেপারের সঙ্গে দিয়েছেন, মিথ্যা তথ্য দিয়ে সেটা দিয়েছেন। লিস্ট অফ ফেক এডুকেশনাল বোর্ডস ইন ইন্ডিয়া, অনেকগুলি 72টা মিথ্যা বোর্ড আছে, সেটা সিবিআই তদন্তে প্রকাশ করেছে, সিবিআই যা নিয়েছে সেই লিস্ট দেওয়া হয়েছে। এফআইআর অফ ওয়ান অর্ণব রায়, যেটা ওয়েস্ট আগরতলা পিএসে 2021 মামলা করেছিলেন, একটু আগে কেস নাম্বারটা বললাম, সেটা দিয়েছেন। ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন আসামের একটা চিঠি দিয়েছেন, যিনি আসাম গভর্নমেন্টের মাধ্যমিক দেরাদুনের সিবিআই দেরাদুন ব্রাঞ্চকে দিয়েছেন। অফিসার অন স্পেশাল ডিউটি আসাম গভর্নমেন্ট, উনি কমিউনিকেশন করেছেন। ইনকোয়ারি হয়েছে সিবিআই দ্বারা দেরাদুন। তারপর দেরাদুন থেকে 9/7/2019 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিবিআই কনফিডেন্সিয়াল লেটার 9/7/2019 মাধ্যমে জানিয়েছে যে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র এমন কোনো বোর্ড নেই, এবং ওই বোর্ড থেকে যত সব মার্কশিট, সার্টিফিকেট, কোয়ালিফিকেশন ইস্যু করা হয়েছে ওগুলি ফলস, এবং আসাম গভর্নমেন্টকে উনি অনুরোধ করেছেন সিবিআই যে এগুলি তদন্ত করে সমস্ত যারা যারা চাকরি পেয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। তার মধ্যে মাননীয় বিধায়ক টিঙ্কু রায়ও একজন আছেন। এ সংক্রান্ত ব্যাপারে এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা হয়েছিল, অনেকেই মামলা করেছিলেন এই ধরনের যারা ডিগ্রি নিয়েছিলেন। এলাহাবাদ হাইকোর্টে যে মামলা কপিটা আমার কাছে আছে, রাজীব কুমার অ্যান্ড অ্যানাদার ভার্সাস স্টেট অফ ইউপি অ্যান্ড 2 others ডিসাইডেড অন 17 ডিসেম্বর 2018। এখানে অনেক পিটিশনার আছেন যারা এইভাবে সার্টিফিকেট পেয়েছিলেন, ওটা সত্য প্রমাণ করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি, ওগুলি ডিসমিস হয়ে গেছে। ওটা এলাহাবাদ হাইকোর্ট সিবিআইকে ডাইরেকশন দিয়েছেন। ডাইরেকশনের পরিপ্রেক্ষিতে দুটো সিবিআই মামলা রেজিস্ট্রি হয়েছে, যেটা এফআইআর এর মধ্যে চন্দ্রশেখর সিনহা উল্লেখ করেছেন। তারপর অফিসার ইনচার্জকে কাগজপত্র তথ্য প্রমাণাদি দেওয়ার পরও মামলা নথিভুক্ত করেননি। আইন অনুসারে চন্দ্রশেখর সিনহা বিশ 1/2026 ভারতীয় ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা 173(4) অনুসারে, এটা আগে এটা ছিল 156 সিআরপিসি ফৌজদারি কার্যবিধি, এটা এখন 173(4) বিএনএসএস হয়েছে। সেই অনুসারে এসপিকে জানানো উচিত যেটা কেন কেসটা রেজিস্ট্রি হলো না। চন্দ্রশেখর সিনহা শ্রীমতে এসপি অনুকুটি ত্রিপুরাকে জানিয়েছেন এবং দেখা করেছেন, এবং
এফআইআর এর ফটোকপি দিয়েছেন, কি কি ডকুমেন্ট অফিসকে দিয়েছেন সেটাও এসপিকে দেওয়া হয়েছে। 20/1/2026 থেকে আজকে 25/3/2026 আজকে পর্যন্ত কৈলাসহর পুলিশ স্টেশন কোনো মামলা নথিভুক্ত করেনি, বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ঊনকোটি ডিস্ট্রিক্ট কোনো ধরনের কমিউনিকেশন চন্দ্রশেখর সিনহাকে করেননি, যার জন্য চন্দ্রশেখর সিনহা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে আমাদের উকিলবাবুদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে পরবর্তী আইনি পদক্ষেপে এগোনোর জন্য, যার জন্য আমরা উকিলবাবুরা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 173 থেকে আমরা শুরু করে আমরা 175 এগোবো, এবং এখন আমরা আদালতের দিকে আমরা মামলা নিয়ে যাব, মামলা নথিভুক্ত হতে। এই আমার বক্তব্য। একজন লোক যার কোনো মাধ্যমিক পাস নয় বা 12 পাস নয়, তার হাতে একটা সার্টিফিকেট আছে, তার কাছে একটা ডিগ্রি আছে, অ্যাফিডেভিটে দেখা গেছে, নিজে স্বীকার করেছেন। এভাবে যে বোর্ডই নাই ভারতবর্ষে ফেক লিস্ট দিয়েছে সিবিআই, সে অনুসারে কারো হাতে এই ধরনের ফলস মার্কশিট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে পারে না। আইনে এটা অপরাধ এবং সাজাযোগ্য। যে কাজটা করেছে এটাকে আপনার কি মনে হয় যে ইচ্ছাকৃতভাবে জনসাধারণকে বা ওনার সময় কমিটি হিসেবে দাখিল করেছে, সম্পূর্ণ নিজে জানার সত্ত্বে এটা করেছে? দেখুন, একটা লোক যখন একটা বোর্ডের অস্তিত্বই নেই, এই বোর্ড থেকে আমি পাস করব, যে বোর্ডের কোনো অস্তিত্ব নেই, এটা আমি তো নিজেই জানি এমন কোনো বোর্ডের অস্তিত্ব নেই। এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছে, সিবিআই বলে দিয়েছে, তাহলে উনি জানবেন না কেন? ওনারও নলেজে আছে। কাজে এই ধরনের মার্কশিট কোয়ালিফিকেশন পজেস করে রাখা, এটাও একটা আইনি উচ্চকে সাজাযোগ্য অপরাধ। কারণ উনি যে কোনো সময় যে কোনোভাবে এই মার্কশিটগুলো ওনার শিক্ষাগত যোগ্যতা হিসাবে ব্যবহার করতে পারেন, সেটা অপরাধ। টিঙ্কু রায় বিধায়ক, 12 পাস। না, ওটা দেয়নি। 12 পাস দিলে তো ইমপ্লাইড 12 মাধ্যমিক পাস করেছে, সেটা তদন্তে প্রকাশ হয়, যার জন্য তো আমরা তদন্ত চাইছি। আর যদি আরো